স্টুডেন্টস, আমরা ক্লাস 8 এর ইতিহাস পড়াচ্ছি চ্যাপ্টার 4। আজকে পড়াবো রেল ব্যবস্থা। দেখো, এটা তোমাদের পার্ট 3। ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম পথই ছিল রেল ব্যবস্থা। এর ফলে ভারতীয় বিভিন্ন এলাকা থেকে একে অন্যের সঙ্গে যুক্ত হয়েছিল। তবে রেলপথ বানানোর পদ্ধতি থেকে স্পষ্ট বোঝা যায় যে আদতে ভারতের উন্নতিকরণের রেলপথ বানানোর পরিকল্পনা নেওয়া হয়নি, বরং ঔপনিবেশিক শাসনকে গতিশীল করাই ছিল রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য। এই যে রেলপথ তারা নিয়েছিল কেন? রেল করা হচ্ছে ভারতীয়দের উন্নতির জন্য। রেল আনেনি, রেল এনেছিল তাদের জিনিসপত্র এক জায়গা থেকে আনা জায়গায় যেতেও পারতো, সহজে আনা যেত। ব্রিটিশ কিভাবে চারিদিকে নিয়ন্ত্রণ কায়েম করতো, ব্রিটিশরা ধরো কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি হলো, কোনো বিদ্রোহ তৈরি হলো, সেখানে তাদের সৈন্য পাঠানোর সুবিধা হতো রেলপথের মাধ্যমে। আবার বিদেশের পণ্য মানে ইংল্যান্ডের তৈরি বস্ত্র শিল্পের যেসব বা বিভিন্ন জিনিস তারা সহজে বিভিন্ন জায়গায় কম দামে ছড়িয়ে দিতে পারতো। এইসব কারণে রেলকে তারা ভেবেছিল রেলপথের প্রসারণ। কিন্তু রেলপথ প্রসারণ হলে কি হয়? সুবিধা অসুবিধা দুটো হয়, কিন্তু ভারতীয় যেমন অসুবিধার দিক ছিল, আবার সুবিধাও রেলপথের ফলে হয়। লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। ডালহৌসির মূল উদ্দেশ্য ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনী যাতায়াত নিশ্চিত করা, পাশাপাশি বন্দর, শহর ও বিভিন্ন বাজার এবং কাঁচামাল উৎপাদনের জায়গাগুলোকে রেলপথ দিয়ে সহজে যুক্ত করার পরিকল্পনা ছিল। তার ফলে ভারতের বাজারকে ব্রিটিশ পণ্যের বাণিজ্যের উপযোগী করে তোলা সহজ হতো। তাহলে মূল উদ্দেশ্য কি? ভারতের বাজার দখল, এটাই ছিল রেলপথের মূল উদ্দেশ্য। রেলপথ নির্মাণের ব্যয়বহুল প্রকল্পে ব্রিটিশ মূলধন বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। তাছাড়া বিশেষ প্রয়োজনে ঔপনিবেশিক রাজস্ব থেকে 5% হারে সুদ দেওয়ার কথাও বলা ছিল। এই জন্য রেলপথ নির্মাণ করতে তো টাকা লাগবে, তাহলে সেই মূলধন কারা বিনিয়োগ করবে? ব্রিটিশরা। যেসব কোম্পানিগুলো রেলপথ বানানোর দায়িত্ব পেয়েছিল তাদের 99 বছরের চুক্তিতে জমি দেওয়া হয়েছিল। সেই জমিগুলি থেকে রাজস্ব নেওয়া হতো না। দেখো, জমি দেওয়া হয়েছিল, সেই জমিতে কোনো রাজস্ব আদায় হতো না। বলা হয়েছিল চুক্তির মেয়াদ শেষ হলে রেলপথ ব্রিটিশ সরকারের দখলে চলে যাবে। যদিও মেয়াদের মধ্যে যে কোনো সময় কোম্পানিগুলি রেলপথ সরকারকে ফেরত দিয়ে মূলধন বাবদ যাবতীয় খরচ সরকারের কাছে দাবি করতে পারত। সেক্ষেত্রে রেলপথ নির্মাণের প্রকল্পটি বিভিন্ন কোম্পানির মূলধন বিনিয়োগের আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছিল। ফলে 1858 থেকে 1859 খ্রিস্টাব্দের মধ্যে 7 কোটি পাউন্ডের বেশি মূলধন ভারতের রেলপথ নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল। এত লাভজনক একটা ব্যবস্থা রেলপথ নির্মাণ। তাহলে সব ব্রিটিশ মূলধন সব সেখানে আসতে থাকে, ব্রিটিশ শিল্পপতিরা সব সেখানে রেলপথ বানানোর জন্য চলে আসে। ঔপনিবেশিক আর্থিক উন্নয়নের বদলে ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষায় রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল। প্রচুর ব্রিটিশ পণ্য বন্দরগুলি থেকে দেশের ভিতরের বাজারগুলোতে রেলপথের সাহায্যে পৌঁছে দেওয়া হতো। তার জন্য ভাড়া লাগতো খুবই কম, অথচ দেশের বিভিন্ন জায়গা থেকে রপ্তানির জন্য পণ্য বন্দরে আনতে হলে রেলে অনেক ভাড়া বেশি লাগতো। ভারতীয় পণ্য যখনই চাপাবে ভাড়া বেশি, ব্রিটিশ পণ্য যখন চাপাবে ভাড়া কম। সেইভাবে কাঁচামাল পরিবহনের ক্ষেত্রে রেল ভাড়ার বৈষম্য ছিল। এই যে বিভিন্ন ভাড়ার বৈষম্য, এটা কিন্তু ছিল। ভারতের রেলপথ নির্মাণের প্রকল্পের পরে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কিছুদিন পর্যন্ত কয়লাও ব্রিটেন থেকে নিয়ে আসা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো, কিন্তু উন্নত প্রযুক্তিগুলি প্রয়োগ করার জন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। ফলে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে উন্নত প্রযুক্তি শিক্ষা থেকে ভারতের সচেতনভাবে সরিয়ে রাখা ছিল যে ভারতীয়দের শিক্ষা দেওয়া যাবে না, উন্নত প্রযুক্তি তাদের শেখানো যাবে না, তাহলে তো তারাই তো এই সুবিধা পেয়ে যাবে। তাছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশের ব্যবস্থার ক্ষতি হতো, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়েছিল। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কাটা পড়তো। আগে তো কি হতো, গাছ কেটে রেলপথের গাছে ব্যবহার করা হতো। এখন যেমন কংক্রিট ব্যবহার করা, তখন কিন্তু কংক্রিট ব্যবহার করা হতো, তখন গাছ দিয়ে ব্যবহার করা হতো। এখনো অনেক জায়গায় দেখবে গাছ আছে, ঠিক আছে, এবং এই বড় বড় লগ আর কি গাছের, এইগুলো তাহলে প্রচুর জঙ্গল ধ্বংস হলো, গাছ ধ্বংস হলো, ফলে কি হতো, পরিবেশ দূষিত হয়েছিল। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠী রেলপথ নির্মাণকে মেনে নিতে পারেনি, কারণ রেলপথ বসাতে গিয়ে তাদের জমি, জীবিকা ও সামাজিক মর্যাদাকে আঘাত করেছিল। ফলে ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তুষ্টির কারণ ছিল রেলপথ নির্মাণ। এবার দেখো রেল ভ্রমণের অভিজ্ঞতা। ভারতে রেল চলাচল চালু হওয়ার পরে রেলে চড়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের নানা রকম অভিজ্ঞতা ছিল। সেই রকম একটি অভিজ্ঞতার কথা জানা যায় মহানন্দ চক্রবর্তীর একটি বর্ণনা থেকে। বর্ণনাটির নাম রেলপথ ভ্রমণ বর্ণনা। সেই লেখায় মফস্বল থেকে রেল যোগে কলকাতায় যাওয়ার একটি চমৎকার বিবরণ আছে। মফস্বল মানে গ্রামের দিকে আর কি, হ্যাঁ, শহর, ছোট শহর আর কি। অনেকদিকে আয়োজনের পর কলকাতা যাওয়ার জন্য রেলে চাপতে চলেছেন মহানন্দ। তার বর্ণনা দিচ্ছেন তিনি। 10 ঘন্টা রাত্রিকালে ছাড়িয়া বসতি, স্টেশনে শক্তিপীঠে করিল বসতি, হেনকালে জয় ঘন্টা বাজে আচম্বিতে, ঘন্টারব শুনি তবে রে রে গিয়ে।
রেখে রেখে গিয়ে আর কি। ঘণ্টা বাজাইয়া তারা দিল বিসর্জন, মহাশব্দ করি পুনঃ করিল গমন, পাশ হইতে নদ নদী নগর এড়াইয়া, ভাদ্র পদ মাসে যেন নদী বেগমান, সেই রূপ যায় নাহি করয় বিশ্রাম, বৈদ্যবাটি ফরাসডাঙ্গা শ্রীরামপুর এড়ায়, 10 ঘন্টা সময়তে গেলাম হাবড়ায়। তাহলে 10 ঘন্টা সময় নিয়ে হাবড়ায় গিয়ে পৌঁছলেন আর কি। এটা মহানন্দ চক্রবর্তীর লেখার অংশগুলো চিন্তাহরণ চক্রবর্তী রেল ভ্রমণের প্রাচীন চিত্র প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, মূল বানান অপরিবর্তিত। এবার দেখো রেলপথ নির্মাণ ঔপনিবেশিক সমাজের পক্ষে কতটা জরুরি তা নিয়ে নানা রকম মত ছিল। ভারতীয়দের মধ্যে আর কি অনেকেই মনে করতেন রেলপথের বদলে প্রশাসন যদি সেচ ব্যবস্থা উন্নয়নের নজর দিত তাতে সমাজ অনেক বেশি উপকার হতো। তাছাড়া ভারতের রাজস্ব থেকে রেলপথ নির্মাতা কোম্পানিগুলোকে সুদ দেওয়ার বিষয়টিও অনেকেই সমালোচনা করেন। তাদের মতে এর ফলে দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছিল, তাই দেশীয় সমাজে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তবে বাস্তবে রেলপথ নির্মাণ ভারতের বাজারগুলিকে অনেক পরিমাণে একজোট করেছিল, পণ্য ও যাত্রী পরিবহন সহজতর হয়েছিল, সে বিষয়ে সন্দেহ নেই। যে রেলপথ নির্মাণের সুবিধা হিসেবে যদি হয় যাত্রী পরিবহনে তো সুবিধা হয়, তাহলে শুধু যে ব্রিটিশদের উপর হয়ে রয়েছে তা না, ব্রিটিশরা চায়নি, কিন্তু তা সত্ত্বেও ভারতীয়দেরও সুবিধা হয়েছিল রেলপথ নির্মাণের ফলে। এবার দেখো ঔপনিবেশিক ভারতের টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ। 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে রেলপথের মতো টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ঔপনিবেশিক শাসনের রাজনৈতিক ও সামরিক প্রয়োজনে টেলিগ্রাফ প্রযুক্তির ব্যবহারকে জরুরি করে তোলে। বস্তুত রেলপথ ও টেলিগ্রাফের বিস্তার সহগামী হয়েছিল। রেলপথ বরাবর টেলিগ্রাফ লাইন তৈরি করা হয়, এমনকি টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির মধ্যে যোগাযোগ করা হতো প্রয়োজন হতো। তার মধ্যে রেলের সিগন্যাল ব্যবস্থা কার্যকর হতো, রেল আর টেলিগ্রাফ একসঙ্গে চলতে থাকে। 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ চালু হয়। তবে 1856 খ্রিস্টাব্দের শেষ দিকে ভারত উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়ে গিয়েছিল। প্রায় 4250 মাইলেরও বেশি অঞ্চল টেলিগ্রাফ যোগাযোগের আওতায় এসে গিয়েছিল। তার ফলে কলকাতা থেকে আগ্রা এবং উপমহাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলগুলি এবং মুম্বাই, মাদ্রাস ও ওটাকামুন্দ প্রভৃতি অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগ বিস্তৃত হয়েছিল। 1825 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল এবং 19 শতকের শেষ দিকে 52,900 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিগ্রাফ লাইন। টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের পিছনে ঔপনিবেশিক রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ ছিল। উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত জরুরি সংবাদ ও তথ্য অতি দ্রুত শাসন কেন্দ্রগুলির পৌঁছানোর দরকার ছিল। সেই কাজে টেলিগ্রাফ সব থেকে বেশি সহায়ক ও নির্ভরযোগ্য ছিল। দ্বিতীয় ইঙ্গো মানমা যুদ্ধের সময় এপ্রিল 1852 খ্রিস্টাব্দে বার্মার রাজধানী রেঙ্গুনের পরাজয়ের খবর কলকাতায় বসে লর্ড ডালহৌসি টেলিগ্রাফের মাধ্যমে পেয়েছিলেন। এমনকি বলা হতো যে বৈদ্যুতিক টেলিগ্রাফি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল। দূর দূরান্ত থেকে বিদ্রোহ সামান্যতম সম্ভাবনার কথাও প্রশাসনিক কেন্দ্রগুলো টেলিগ্রাফের মাধ্যমে পৌঁছে যেত। টেলিগ্রাফ ব্যবস্থা দ্রুত ইউরোপীয় ভারতীয় ব্যবসায়ীদের আকৃষ্ট করতে থাকে। ঔপনিবেশিক প্রশাসকের মতো ভারতীয় শিক্ষিত সমাজ ক্রমে টেলিগ্রাফের সুবিধাগুলি ব্যবহার করতে শুরু করে। 1870 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ হয়। তার ফলে প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য ভারতবর্ষের উপর আরো জোরালো হয়েছিল। এই যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, রেল আবার টেলিগ্রাফ ব্যবস্থায় যে সহজে খবর আদান প্রদান, এর ফলে কি হয়, ভারতের উপর ব্রিটিশ সাম্রাজ্যের একদম একাধিপত্য জোরদার হয় আর কি। সম্পদের বহির্গমন। এবার দেখো ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতীয় অর্থনীতির চরিত্রের প্রসঙ্গটি মূলত 3টি বিষয়কে ঘিরে বিতর্ক তৈরি করেছে। সেগুলো হলো সম্পদ নির্গমন, অবশিল্পন ও দেশীয় জনগণের দারিদ্র্য। এই 3টি বিষয়কে ঘিরে দেশীয় বুদ্ধিজীবীদের তরফে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করে। বলা হতে থাকে পলাশী যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার ও ব্রিটেনে স্থানান্তরিত করে চলেছে। মানে কি, ব্রিটেনের স্বার্থেই ভারতীয় জিনিসপত্র সব ব্যবহার আর সম্পদের ব্যবহার, এবং এখান থেকে সম্পদ সব ব্রিটেনে নির্গমন আর কি, ব্রিটেনে পাঠানো, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল। পাশাপাশি অসম শিল্প বাণিজ্য ও শুল্ক নীতি, অসম শিল্প বাণিজ্য ও শুল্ক নীতি মানে সমান নয়, সবার জন্য এক নিয়ম নয়। ভারতের শিল্প কারিগরি ব্যবস্থাকে ধ্বংস করে ফেলায়, ভারতীয় ব্যবসায়ীদের একদম শেষ করে দেওয়া হয়। অতএব এই দুইয়ের ফলে অবসম্ভ হয়ে পড়ে দারিদ্র ও দুর্ভিক্ষ। বলা বাহুল্য এই বক্তব্যগুলিকে যুক্তি ও তথ্য পরিসংখ্যান দিয়ে হাজির করা হয়েছিল। ঔপনিবেশ হিসেবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো। তার প্রতিদানে অবশ্য ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে সম্পদের বহির্নির্গমন বলে উল্লেখ করা হতো। এই যে দেশের সম্পদ বিদেশে চলে যায়, এটা হচ্ছে সম্পদের বহির্নির্গমন।
সম্পদের এই বহির্গমন ভারতের ব্রিটিশ শাসনের একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। বস্তুত সুলতানি ও মুঘল আমলেও দেশের জনগণের থেকে রাজস্ব আদায় করে শাসন ব্যয় চালানো হতো, কিন্তু তার ফলে দেশীয় কৃষি ও বাণিজ্য ভেঙে পড়েনি বা বন্ধ হয়েছে। কারণ মুঘল আমল বলো আর সুলতানি বলো, তারা তো দেশেই থাকতো, তারা তো দেশের বাইরে ইংল্যান্ডে চলে যেত না, তারা তো যা আদায় করতো দেশের সম্পদ দেশেই থাকতো। কিন্তু ইংল্যান্ড যখন আর এই ক্ষেত্রে কি হতো, দেশের সম্পদ বিদেশে চলে যেত। এর অন্যতম কারণ সুলতানি ও মুঘল শাসকেরা ভারতীয় উপমহাদেশেই স্থায়ীভাবে থাকতে, তার মানে তারা এখানকার লোক হয়ে গেছিলেন, অন্য কোন দেশের প্রতি তাদের আনুগত্য ছিল না। একদিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বরাবরই কোম্পানি ও সর্বোপরি ব্রিটেনের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করত, ফলে তাদের কাজের যাবতীয় উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা, আর তার জন্য আবশ্যক ছিল ভারতের অর্থ ও সম্পদ ব্রিটেনে স্থানান্তর করা। এখান থেকে সম্পদ নিয়ে ব্রিটেনকে সমৃদ্ধশালী করা, তার এখানে দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থা হয়ে যাওয়া। 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে বছরে 2 থেকে 3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত, যদিও তার বিনিময়ে ভারতে সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম ছাড়া কিছুই পেত না, যে যুদ্ধ সরঞ্জাম ভারতীয়দের কাজে লাগতো না। বাস্তবে ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত। ভারত থেকে সম্পদ শুষে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো। স্পঞ্জ যেমন কি করে, জলের উপর দিয়ে দেবে, স্পঞ্জ সমস্ত জলটা শুষে নেবে, তাহলে স্পঞ্জের মতো ভারতীয় সম্পদকে শুষে নিল আর ব্রিটেনে গিয়ে সেটা চাপ দিল, মানে সমস্ত সম্পদ ব্রিটেনে পড়ে গেল। এটা হচ্ছে স্পঞ্জের মতো কাজ করা। 19 শতকের দ্বিতীয় অর্ধে সম্পদ নির্গমন চলেছিল। বস্তুত ওই শতকে শেষ হওয়ার সময় ভারতীয় জাতীয় আয়ের 6% এবং জাতীয় সঞ্চয়ের 3/1 অংশ সম্পদ নির্গত হয়ে যেত। হিসেবে দেখা গেছে এই কালকর্মে ব্রিটেনের জাতীয় 2% ছিল ভারত থেকে নির্গত সম্পদ। এবার দেখো ভারতের দারিদ্র্য। সম্পদের বহির্গমন অবশিল্পনের যৌথ ফলাফল হিসেবে ঔপনিবেশিক ভারতের সাধারণ মানুষের দারিদ্র্য বেড়েছিল। অবশ্য এই বিষয়ে নানান রকম মত পার্থক্য রয়েছে, কিন্তু সাধারণ বিচারে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দুর্ভিক্ষগুলো দারিদ্র্যের প্রমাণ হিসেবে ধরা যায়। 19 শতকের দ্বিতীয় ভাগে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমিক দুর্ভিক্ষের ফলে বহু লক্ষ মানুষ মারা গিয়েছিল। দুর্ভিক্ষগুলোতে সরকারি সাহায্যের পরিমাণ ছিল যৎসামান্য। 1854 খ্রিস্টাব্দ থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89 লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিলেন। ভারতবর্ষের ভয়াবহ দারিদ্র্যের কথা ব্রিটিশ আধিকারিকও মেনে নিয়েছিলেন। একটি সরকারি প্রতিবেদন বলা ছিল প্রায় 4 কোটি ভারতবর্ষী আতপেটা খেয়ে দিন কাটায়। ভারতের দারিদ্র্যের পিছনে ঔপনিবেশিক নীতিগুলোই মূলত দায়ী করা হয়েছিল। ঔপনিবেশিক অর্থনীতি নীতির ফলেই সামাজিকভাবে দারিদ্র্য স্থায়ী হয়েছিল ফলে মনে করা হয়, যার ফলে জাতীয়তাবাদী আন্দোলনের গোড়ার দিকে অর্থনৈতিক জাতীয়তাবাদীরা ভারতের দরিদ্র নিয়ে সোচ্চার ছিলেন। এবং এই যে যেভাবে চলতে থাকলে ভারতের অবস্থা খুব খারাপ, সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ, কৃষকরা অবস্থা খুব খারাপ হয়, তার মানে দারিদ্র্য এবং সেই দারিদ্র্য থেকে দুর্ভিক্ষ। এবার দেখো ঔপনিবেশিক শাসনে ভারতের উন্নয়ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চোখে দেখো। আজ কালি বড় গোল শোনা যায় যে, মানে আজকাল আর কি আমাদের দেশের বড় শ্রীবৃদ্ধি হইতেছে। এতকাল আমাদিগের দেশ উচ্ছন্ন যাইতেছিল, এক্ষণে ইংরেজের শাসন কৌশলে আমরা সভ্য হইতেছি, আমাদের দেশের বড় মঙ্গল হইতেছে। কি মঙ্গল দেখিতে পাইতেছ না? ওই দেখো লৌহ বর্মে লৌহ তুরঙ্গ 1 মাসের পথ 1 দিনে যাইতেছে, মানে রেলের কথা বলা আছে, 1 মাসের পথ 1 দিনে যাচ্ছে, রেলের ব্যবস্থা আর কি। কাশিদামে তোমার পিতার আদ্যপ্রাতে সাংঘাতিক রোগ হইয়াছে, বিদ্যুৎ আকাশ হইতে নামিয়া আসিয়া তোমাকে সংবাদ দিল, তার মানে টেলিগ্রাফ ব্যবস্থা। তুমি রাত্রির মধ্যে তার পদপ্রান্তে বসিয়া শুশ্রূষা করতে লাগিলে। এই মঙ্গল ছড়াছড়ির মাধ্যমে একটি কথা জিজ্ঞাসার আছে, কাহার এত মঙ্গল? হাসিম শেখ আর রমা কৈবর্ত 2 প্রহরের রোদ্রে খালি মাথায় খালি পেয়ে 1 হাঁটু কাদার উপর দিয়া 2টা অস্থি চর্ম বিশিষ্ট বলদে হোতা হাল ধার করিয়া আনিয়া চষিতেছে। উহাদের কি মঙ্গল হইয়াছে? মানে এই যে হাসিম শেখ বা রমা কৈবর্ত, এরা যে চাষ করছে তাদের চেহারার বর্ণনা আর কি। তাদের খালি মাথায় রোদ্রে 1 পাটু কাদা দিয়ে আর বলদ ধার করে, সে আবার সে বলদও খেতে পায় না, তাদের অবস্থা খুব খারাপ, তাই নিয়ে চাষ করছে। তাদের মঙ্গল হচ্ছে কি? উহাদের এই ভাজ্যে রোদ্রে মাথা ফাটিয়া যাইতেছে, তৃষ্ণায় ছাতি ফাটিয়া যাইতেছে, কিন্তু এখন বাড়ি গিয়ে আহার করা হইবে না, কারণ নেই তো। এই সময় চাষের সময় সন্ধ্যাবেলায় গিয়া উহারা ভাঙা পাথরে রাঙা বড় বড় ভাত লুন লঙ্কা দিয়ে আতপেটা খাইবে, তারপর ছেঁড়া মাদুরে না হয় ঘুমে গোহালের এক পাশে শয়ন করিবে। উহাদের মশা লাগে না। তারা পর দিন প্রাতে আবার 1 হাঁটু কাদায় কাজ করিতে যাইবে। যাইবার সময় হয় জমিদার নয় মহাজন পথ হইতে ধরিয়া লইয়া গিয়া দেনার জন্য বসাইয়া রাখিবে, কাজ হইবে না। নয়তো চাষীদের সময় জমিদার জমিখানে কাড়িয়া লইবে,
তাহা হইলে সে বছর কি করিবে? উপবাস, সপরিবারে উপবাস। বলো দেখি, চশমা নাকে বাবু, উহাদের কি মঙ্গল হইয়াছে? তুমি লেখাপড়া শিখিয়া উহাদের কি মঙ্গল সারিয়াছ? আর তুমি ইংরেজ বাহাদুর, তুমি বলো দেখি যে তোমা হইতে এই হাসিম শেখ আর রমাকম্যের কি উপকার হইতে মানে এই যে হাসিম শেখ আর রমাকম্য সাধারণ মানুষের কি উপকার হচ্ছে, সাধারণ চাষিদের সেই চাষ করে খাতে হচ্ছে, তাদের যে কি পরিস্থিতি সেইটা তিনি বলতে চেয়েছেন আর কি। দেশের মঙ্গল কাহার মঙ্গল? তোমার আমার মঙ্গল দেখিতেছি, তুমি আমি কি দেশ, তুমি আমি কি দেশের কয়জন? আর এই কৃষিজীবী কয়জন? তাদের ত্যাগ করিলে দেশে কয়জন থাকে? হিসেব করিলে তাহারাই দেশ। দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী, সেখানে তাহাদের মঙ্গল নাই, সেখানে দেশের কোনো মঙ্গল নাই। দেশের 80% মানুষ হচ্ছে কৃষিজীবী। তাদের যদি উন্নয়ন না হয়, তারা যদি দুর্ভিক্ষে থাকে, তাহলে কিসের দেশ আর কিসের উন্নতি, কিসের মঙ্গল, সেটাই তিনি বলছেন আর কি। উদ্ধৃত অংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদেশের কৃষক প্রবন্ধের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া আছে, মূল বানান অপরিবর্তনীয়। স্টুডেন্টস, এই চ্যাপ্টার আজকে এখানে শেষ হলো। পরের চ্যাপ্টার পরের ভিডিওতে আলোচনা করবো। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।